আচ্ছা, সার্কিটের ম্যাথ বলতে আমরা শুধুমাত্র ডিরেক্ট সার্কিটের ম্যাথ করব। আমাদের যেহেতু ছবি আসে না, আমাদের পরীক্ষার মধ্যে যেহেতু সার্কিটের কোনো ছবি আসে না, তো এই জন্য আমরা সার্কিটের ম্যাথ দেখতে যাবো না, কারণ আমাদের পরীক্ষায় কোনো ছবি দিয়ে কোশ্চেন আসবে না। ঠিক আছে? তো আমরা যেটা করব, মুখে মুখে যেগুলো করা দরকার সার্কিটের সেগুলো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, তাই না? তো মুখে মুখে যেগুলো সার্কিটের দেখাইলাম এগুলা পড়বো। বাদ বাকি গুলার সার্কিটের ম্যাথ তোমাদেরকে ওরকম ভাবে দেখতে হবে না, কারণ আমাদের ছবি আসে না। ওকে? তো ছবি যেহেতু আসে না, আমরা ওভাবে করে ওটা দেখবো না। আসো, আমরা এখন আমাদের নতুন একটা চ্যাপ্টার ভৌত আলোক বিজ্ঞানে চলে আসি। কাম, দেখো, ভৌত আলোক বিজ্ঞানের মধ্যে আমরা এরকম চারজন বিজ্ঞানীর ছবি দেখতে পাচ্ছি, তাই না? চারজন বিজ্ঞানীর আমরা ছবি দেখতে পাচ্ছি। হুম। আচ্ছা, তো এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবির মধ্যে আসলে আমরা দেখতে পাচ্ছি সব বিখ্যাত বিখ্যাত মানুষজন এই ছবির মধ্যে আছে, তাই না? এবং আমরা অনেকে চিনি হয়তো বা, ঠিক আছে, অনেকে এদেরকে চিনি। দেখি আমরা চিনতে পারি কিনা। এর নাম কি ছিল বলতো? নিউটন, তাই না? এর নাম ছিল নিউটন। এনার নাম কি ছিল? আইনস্টাইন, তাই না? এর নাম ছিল আইনস্টাইন, তাই না? আচ্ছা, ইনি কে বলতো? দেখি কেউ পারো কিনা। ইনি কে বলতো? যে চুল কোকড়া কোকড়া, ইনি কে? দেখি দেখতে পারো কিনা। ইনি হচ্ছে হাইগেন্স, ঠিক আছে? হাইগেন্স, ওকে? ইনি হচ্ছে হাইগেন্স। আর এই যে আরেকজন দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে ম্যাক্সওয়েল। ইনি হচ্ছে কি? ম্যাক্সওয়েল। তাহলে এই যে চারজন বিজ্ঞানী দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে, বিখ্যাত চার বিজ্ঞানী, তাই না? তো দেখো, আবার একটা জিনিস দেখছি আমি সবসময়, নিউটনের ছবিটা দেখো, মানে কম বয়সী ছবি একটা দিয়ে রাখে, আর আইনস্টাইনের ছবিটা বুড়া বয়সী ছবি দেখে দিয়ে রাখে। আমার সবসময় একটাই কোশ্চেন, যে আইনস্টাইন কি সারা জীবন বুড়াই ছিল আর নিউটন কি সারা জীবন জোয়ানই ছিল নাকি? ঠিক আছে? আমার তো এটা নিয়ে খুবই মানে ডাউট হয়। ঠিক আছে? হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে এরকম, একজন বলছে ক্রিকেটার ম্যাক্সওয়েল, না ভাই, এটা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আমরা আসো, এখন আমরা এখান থেকে আসো, তাদের যে বিজ্ঞানীরা ছিল, এই প্রত্যেকটা বিজ্ঞানীর কিছু আবিষ্কার ছিল, আমরা আবিষ্কার নিয়ে জানবো। তোমাদের বইয়ে দেখবা চার ধরনের, মানে মূলত পাঁচটা ধরনের সূত্র তারা আসলে বলছে। তারা মূলত পাঁচটা সূত্রের কথা বইয়ের মধ্যে সুন্দর মতো বলছে। ঠিক আছে? তো মানে তত্ত্বের কথা বলছে। তো পাঁচ তত্ত্বের মধ্যে কি কি আছে দেখো। একটা তত্ত্বের নাম হচ্ছে কণা তত্ত্ব। একটা তত্ত্বের নাম হচ্ছে কণা তত্ত্ব। ঠিক আছে? একটা তত্ত্বের নাম হচ্ছে তরঙ্গ তত্ত্ব। ঠিক আছে? একটা তত্ত্বের নাম হচ্ছে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব। আমি জাস্ট একটু সংক্ষেপে লিখি, তড়িৎ চুম্বকীয় তত্ত্ব। ঠিক আছে? আরেকটা তত্ত্ব আছে, যে তত্ত্বটার নাম হচ্ছে কি বলতো? কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব। তাহলে আমরা চারটা তত্ত্ব সম্পর্কে আসলে ধারণা নিব। ঠিক আছে? তাহলে চারটা তত্ত্ব কি কি দেখো। আমরা বলতেছি, একটা তত্ত্ব হচ্ছে কণা তত্ত্ব, একটা হচ্ছে তরঙ্গ তত্ত্ব, একটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, আর একটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। দেখো, তোমাদের পরীক্ষায় যেটা কোশ্চেন আসবে সেটা হচ্ছে, এই যে কণা তত্ত্ব ছিল, এই কণা তত্ত্বের মধ্যে কণা তত্ত্বের আবিষ্কারক কে? ঠিক আছে? মনে রাখবা, কণা তত্ত্বের আবিষ্কারক ছিল আমাদের বিজ্ঞানী, বিখ্যাত বিজ্ঞানী কে? নিউটন। ঠিক আছে? তরঙ্গ তত্ত্বের আবিষ্কারক কে? তরঙ্গ তত্ত্বের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী হাইগেন্স। ঠিক আছে? তড়িৎ চুম্বকীয় তত্ত্বের আবিষ্কারক হচ্ছে কে বলতো? তড়িৎ চুম্বকীয় তত্ত্বের আবিষ্কারক হচ্ছে ম্যাক্সওয়েল। ওকে, এই যে বিজ্ঞানী। ঠিক আছে? এবং কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কারক হচ্ছে কে বলতো? ম্যাক্স প্লাঙ্ক। ঠিক আছে? কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কারক কে? ম্যাক্স প্লাঙ্ক। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা মনে রাখবো। এখন তোমাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে, কোয়ান্টাম তত্ত্ব এইটা আসলে ম্যাক্স প্লাঙ্ক বলছেন ভাই, ঠিক আছে, কিন্তু কোয়ান্টাম তত্ত্ব বইয়ে লেখা আছে আইনস্টাইন, তাই না? বইয়ে, অনেকের বইয়ে লেখা আছে আইনস্টাইন। আচ্ছা, আসলে ভাই সত্যি কথা বলতে যেটা, আমাদের আইনস্টাইন, বিজ্ঞানী আইনস্টাইন, সে আসলে তার বিখ্যাত সূত্র আধুনিক পদার্থবিজ্ঞান, তাই না? আমরা জানি যে ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, সে এই সূত্রটা আসলে দিছে, ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। কিন্তু সমস্যা যেটা হয়েছে, এই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার সে সূত্র দিছে, ঠিক আছে, কিন্তু এত বিখ্যাত সূত্র, যে সূত্রের পরে আসলে নিউটনকে কিন্তু আর কেউ মানে না, কারণ হচ্ছে যতদিন না সে আসলে ছিল, ততদিন তার দাম অনেক বেশি ছিল। কিন্তু যখনই আইনস্টাইন চলে আসছে, তখন তার দামটা বেড়ে গেছে তার এই সূত্রের মাধ্যমে। কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে, সে এত কঠিন একটা সূত্র আবিষ্কার করার পরও সে তার জন্য কিন্তু নোবেল পুরস্কার পান নাই। সে যার জন্য নোবেল পুরস্কার পাইছে, সেই সূত্রটাই হচ্ছে কোয়ান্টাম সূত্র। এখন ব্যাপারটা আসলে কি? তোমার মনে একটা কোশ্চেন আসতে পারে, ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা হচ্ছে, ম্যাক্স প্ল্যাঙ্ক আসলে সূত্রটা নিয়ে
কথা বলছে এবং সূত্রটা সে আবিষ্কার করছে। কিন্তু সেই সূত্রটাকে সুপ্রতিষ্ঠিত করে যে বিজ্ঞানী, তার নামই হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন। ঠিক আছে? সো কোয়ান্টাম তত্ত্ব যদি বলা হয় কে আবিষ্কার করছে? আবিষ্কার করছে আসলে কে? আবিষ্কার করছে হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক। কিন্তু সেটাকে সুপ্রতিষ্ঠিত করেন হচ্ছে কে? বিজ্ঞানী আইনস্টাইন। এখন এটা নিয়ে আসলে আছে, কিন্তু তোমরা মোটামুটি মনে রাখবা। এবং তার এই সূত্রটা ছিল 1919 সালে, তাই না? আমরা জানি। তো কিন্তু তোমরা এই জিনিসটা মনে রাখবা যে পরীক্ষায় যদি আসে তাহলে কি দাগাবো। আচ্ছা ভাই, এখন তোমাদের নতুন বইয়ের মধ্যে আসলে এই আহ ব্যাপারগুলো আসলে দেওয়া আছে হচ্ছে আইনস্টাইনের কথা। ঠিক আছে? তো এই জন্য আসলে যেহেতু নোবেলের তোমার এখানে আহ, তোমাদের বইয়ের মধ্যে যেহেতু আইনস্টাইনের কথা বলা আছে, তোমরা একটু চেষ্টা করবা আইনস্টাইন নামটাই দেওয়ার, কারণ নতুন বইগুলোতে আইনস্টাইন দেওয়া আছে। কিন্তু মূলত ম্যাক্স প্ল্যাঙ্ক, এবং এটা সুপ্রতিষ্ঠিত করেন হচ্ছে আইনস্টাইন। ঠিক আছে? এই তোমরা এটা সালগুলো মনে রাখা দরকার হয় না। তারপর কণাতত্ত্ব আবিষ্কার হচ্ছে 1672 সালে। তারপর হচ্ছে তরঙ্গ তত্ত্ব, যেটা এটা আবিষ্কার হচ্ছে 1678 সালে। ঠিক আছে? ম্যাক্সওয়েলেরটা হচ্ছে 1860, এবং এটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্বটা হচ্ছে 1900 সালে আবিষ্কার হয়েছে। এখন আমরা এই জিনিসগুলো তো জানলাম, ঠিক আছে? তবে তার আগে আমাদের আরেকটা জিনিস জানার বিষয় আছে। সেটা হচ্ছে এই যে আলোর বিভিন্ন তত্ত্ব দেখতে পাইলা তোমরা, তাই না? এই যে বিভিন্ন তত্ত্ব দেখতে পাইলা, এই প্রত্যেকটা তত্ত্বের মধ্যে এই যে তরঙ্গ তত্ত্ব আছে, কোনটাকে ব্যাখ্যা করতে পারে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে? তাহলে মনে রাখবা যে তরঙ্গ তত্ত্ব এটা ব্যাখ্যা করতে পারে কে কে। ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমরা রাখবা যে তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করতে পারে মোটামুটি চারটা জিনিসে। তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করা হচ্ছে চারটা জিনিসে। চারটা জিনিস কি কি? মনে রাখবা, প্রতিফলন, প্রতিফলন সে ব্যাখ্যা করতে পারে, প্রতিসরণও সে ব্যাখ্যা করতে পারে। নর্মাল জিনিসগুলা সব সে ব্যাখ্যা করতে পারে। প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, ঠিক আছে? ব্যতিচার এবং হচ্ছে অপবর্তন, এই সবকিছুর ব্যাখ্যা আসলে করতে পারে কিন্তু তরঙ্গ তত্ত্ব। কিন্তু করতে পারে না কি? মনে রাখবা, এইটা ব্যাখ্যা করতে পারে না হচ্ছে সমাবর্তন। সমাবর্তন ব্যাখ্যাটা সে করতে পারে না। ঠিক আছে? তাহলে সমাবর্তন যদি ব্যাখ্যা করতে না পারে, বা আরেকটা জিনিস ব্যাখ্যা করতে পারে না সে, সেটা হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়া। ঠিক আছে? আলোক তড়িৎ ক্রিয়া এটাও ব্যাখ্যা করতে পারে না, আলোক তড়িৎ ক্রিয়া। তাহলে দেখো, তরঙ্গ তত্ত্ব এই চারটা জিনিসের ব্যাখ্যা করতে পারে, কিন্তু ব্যাখ্যা করতে পারে না কি? সমাবর্তনেরটা ব্যাখ্যা করতে পারে না, আবার ফটো আলোক ক্রিয়া এইটাও ব্যাখ্যা করতে পারে না, তাই না? এখন মনে রাখবা, তাহলে সমাবর্তন ব্যাখ্যাটা করে কি? সমাবর্তন ব্যাখ্যাটা করে হচ্ছে আমরা যে আরেকটা পড়ছিলাম, তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব। তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব মনে রাখবা। ঠিক আছে? তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব এইটা ব্যাখ্যা করে হচ্ছে সমাবর্তনে। ঠিক আছে? তাহলে তড়িৎ চৌম্বক তত্ত্ব ব্যাখ্যা করে কি? সমাবর্তন। ঠিক আছে? আর আলোক তড়িৎ ক্রিয়া এটার ব্যাখ্যা করে কি বলতো? এটার ব্যাখ্যা করে হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। ঠিক আছে? কোয়ান্টাম তত্ত্বটা মনে রাখবা। এবং এই কোয়ান্টাম তত্ত্ব আরেকটা জিনিস ক দিয়ে আরেকটা জিনিসে মনে রাখবা, সেটা হচ্ছে কৃষ্ণ বস্তুর বিকিরণ। কৃষ্ণ বস্তুর বিকিরণ, বিকিরণ এটাও আবিষ্কার করে কে? আমাদের এই যে কোয়ান্টাম তত্ত্ব, বা আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি। ঠিক আছে? তাহলে দেখো, আমি কি বললাম আবার একটু বলি। আমাদের এই তত্ত্বগুলোর মধ্যে অনেক ধরনের তত্ত্ব দেখতে পাচ্ছি আমরা। যে এই তত্ত্বগুলোর মধ্যে দেখতে পাই যে তরঙ্গ তত্ত্ব। তরঙ্গ তত্ত্ব হচ্ছে চারটা জিনিস, চারটা সিম্পল জিনিসে ব্যাখ্যা করে ফেলছে, কিন্তু সমাবর্তনের ব্যাখ্যা কিন্তু তরঙ্গ তত্ত্ব দিতে পারে না, সে পারতেছে না। তাহলে এটা কে দিচ্ছে? এটা দিচ্ছে তড়িৎ চৌম্বক তত্ত্ব, সে সমাবর্তনের ব্যাখ্যা দিচ্ছে। ঠিক আছে? এবং তড়িৎ চুম্বক আবার কিন্তু আলোক তড়িৎ ক্রিয়া এটার ব্যাখ্যা দিতে পারে না। তাহলে এটার ব্যাখ্যা কে দিচ্ছে? এটার ব্যাখ্যা দিচ্ছে শুধুমাত্র কোয়ান্টাম তত্ত্ব। ঠিক আছে? এবং কৃষ্ণ বস্তুর বিকিরণ এটাও কিন্তু কোয়ান্টাম তত্ত্ব। তাহলে পরীক্ষায় যে কোনোটা দিলে তোমরা কি পারবা? তোমরা কি জিনিসটা বুঝতে পারছো সবাই? তোমরা কি বুঝতে পারছো এই জিনিসটা, যে আসলে কে কোনটা ব্যাখ্যা দিতে পারে? পরীক্ষায় কিন্তু এরকম ভাবে দিবে যে আসলে কে কোনটা ব্যাখ্যা দিতে পারে। তাহলে মনে রাখবা, সবকিছু একদম নর্মাল জিনিস সব ব্যাখ্যা করে কে? তরঙ্গ তত্ত্ব। এখন তোমরা বলতে পারো, ভাই তাহলে নিউটন যেটা আবিষ্কার করছে কণা তত্ত্ব, এটা কোথায় গেল? তাই না? আসলে ভাই সত্যি কথা বলতে, আগে নিউটনের অনেক দাপট ছিল। তো তার যখন দাপট ছিল তখন তার কথা সবাই মেনে নিছে। কিন্তু যখন হাইগেন্সের জন্ম হইলো, বা হাইগেন্স আর নিউটন আসলে একই সাথে এই পরীক্ষাটা চালাইছিল, আসলে তখন দেখা গেছে যে আলো আসলে কণা না, আলো আসলে একটা তরঙ্গ। যখন এই তরঙ্গের ব্যাপারটা চলে আসছে, তখন আসলে তরঙ্গ এই তত্ত্বটাই বেশি মানে অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। ঠিক আছে? তো আমরা মনে রাখবো তিনটা তত্ত্ব দিয়ে: তরঙ্গ তত্ত্ব, তড়িৎচুম্বকীয় তত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্ব। কোনটাকে আমরা জানতে পারলাম, তাহলে আমাদের এখান থেকে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে তোমাদের এখানের বাইরে আমাদের জাস্ট দুইটা জিনিস আমি একটু বলবো। তোমাদের অনেকগুলো বিজ্ঞানীর নামই তোমরা জানতে পারলা।
কিন্তু এর বাইরে আরো দুজন বিজ্ঞানী আছে, যেটা তোমাদেরকে একটু জানতে হবে। সেটা হচ্ছে তোমার যে বললাম না অপবর্তন বললাম, এই অপবর্তন এইটা আবিষ্কার করছে, আমরা একটু পরে পড়বো, সেটা হচ্ছে ফ্রেনেল। অপবর্তন আবিষ্কার করে হচ্ছে ফ্রেনেল। এবং আরেকজন বিজ্ঞানী আছে, বিজ্ঞানী ইয়ং। ইয়ং কি করছে? ইয়ং তার একটা পরীক্ষা করছে, যে পরীক্ষার নাম হচ্ছে কি পরীক্ষা বলতো? ডিচির পরীক্ষা, তাই না? ডিচির পরীক্ষা। এবং সে ডিচির পরীক্ষার মাধ্যমে একটা জিনিস আবিষ্কার করে, যেটাকে আমরা বলি হচ্ছে ব্যতিচার। ঠিক আছে, সেটাকে আমরা বলি ব্যতিচার। তাহলে আমাদের কোন বিজ্ঞানী কি আবিষ্কার করছে এবং কোথায় কোথায় কি কি জিনিস বললো সেটা আমরা বুঝে ফেললাম। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এই জিনিসটা হয়ে গেল, তাই না? এইবার আসো আমরা আমাদের একটু বইয়ের অংশগুলো একটু দেখবো আমাদের, ঠিক আছে? কারণ এই চ্যাপ্টারের মধ্যে বইয়ের কিছু জিনিস আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, তাই না? আসো আমরা একটু বইয়ের জিনিসও দেখি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আসো আমরা আমাদের একটু বইয়ের অংশটা দেখি। এই, তাহলে আসো আমাদের বইয়ের মধ্যে দেখো কি কি আছে। দেখো আমাদের এই বইয়ের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাই, তাই না? দেখো, আমরা এখানে, তোমাকে সবাই বই দেখতে পাচ্ছ? আশা করি দেখতে পাচ্ছ। দেখো, এই জায়গার মধ্য থেকে আমরা নর্মালি এরকম সূত্রগুলো সম্পর্কে আমরা অনেকগুলো আইডিয়া নিচ্ছি, বা কে কোন সূত্র আবিষ্কার করছে সেগুলো সব সম্পর্কে এখানে বলা আছে, তাই না? আমাদের এখানে জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এই জায়গা থেকে এই জিনিসটা একটু আলাদা করে মনে রাখবো, যেটা আমাদের আসলে পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, সেই জিনিসগুলো একটু বলে রাখবো, যে এই জিনিসগুলো আমাদের সূত্র অনেক সময় কারেকশন করতে দেয়। ঠিক আছে, এই সূত্রগুলা, এটার যে এটার যে কতটা হচ্ছে মাত্রা একক, ঠিক আছে, বা ইর মান কত, এগুলো কিন্তু পরীক্ষা অনেক সময় দেয়। সেই মানগুলো আমরা আলাদা করে একটু মনে রাখার চেষ্টা করবো। ওকে, তাহলে আমরা এই মানগুলো মনে রাখবো। আসো, এরপরে যেটা মনে রাখতে হবে আমাদের সেটা হচ্ছে, আমরা এখানে কতগুলা পয়েন্ট দেখবো। আসো, পয়েন্টিং ভেক্টর, এটার মাত্রা একক আছে। আমরা দেখো এই জিনিসগুলো অলরেডি পড়ে ফেলছি, আমি একটা আলাদা করে পড়াই দিচ্ছি যে কোনটা কি হবে, তাই না? আচ্ছা, আমাদের এখানে পয়েন্ট গুলো আছে, এখানে এই পয়েন্ট গুলো আমাদেরকে একটু আলাদা করে মনে রাখতে হবে। দেখো, এখানে যে পয়েন্ট গুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পয়েন্টগুলোর ক্ষেত্রে আমরা সবগুলোই মোটামুটি জানি যে তড়িৎ ক্ষেত্র এবং হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এই দুটো হচ্ছে পরিবর্তনের ফলে হচ্ছে আলটিমেটলি তরঙ্গের সৃষ্টি হয়। কারণ আমরা বলতে পারি এটা হচ্ছে উপরিপাতনের ফলে সৃষ্টি হয়। ঠিক আছে, সৃষ্টি হয় কার মধ্যে? উপরিপাতনের মাধ্যমে। তো এই দেখো, আমরা দুটো জিনিস দেখতে পারি, পরিবর্তনের ফলে হচ্ছে। এবং একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে যেহেতু এটা আলো, আলো মনে রাখবা এটা হচ্ছে একটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, এটা হচ্ছে আট তরঙ্গ একটা। ঠিক আছে, যেহেতু তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটা আট তরঙ্গ, ঠিক আছে, আট তরঙ্গ, তো এই জন্য মনে রাখবা আলো আসলে কি, আলোটাও আসলে একটা আট তরঙ্গ হবে। ঠিক আছে, আলোটাও কি হবে? একটা আট তরঙ্গ হবে। তো এই জন্য এই জিনিসটা একটু আলাদা করে মনে রাখতে হবে। ওকে, এখানে কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে না। এবং এই যে জিনিসটা, এটা একটু ভালো মতো মনে রাখতে হবে, যে তীব্রতা দূরত্বের বর্গে ব্যস্তানুপাতে হ্রাস পায়। ঠিক আছে, দূরত্বের বর্গে ব্যস্তানুপাতে হ্রাস পায়। ওকে, তাহলে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ই ইজ প্রপোর্শনাল টু 1/r²। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, দূরত্ব যদি দ্বিগুণ হয় তাহলে তীব্রতা কত গুণ হবে? 4 গুণ হ্রাস পাবে। ঠিক আছে, এবং এখান থেকে একটা সূত্র আছে, সি ইজ ইকুয়াল টু, আমরা জানি যে এফ ল্যামডা ছোটবেলায় পড়তাম, তাই না? তো একই রকম সূত্রই, এই সূত্র আমরা জানি। এবং এখান থেকে আমরা দেখো 3 × 10⁸, এটা দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় 2 বার আসছে। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে এটা মানটা কত, শূন্য মাধ্যমের মানটা হচ্ছে 3 × 10⁸। তাহলে আমরা এই জিনিসগুলো এখান থেকে মনে রাখবো। ওকে, আমরা এবার আমাদের আরেকটা জিনিস একটু দেখে নিবো, এখান থেকে একবারে দেখে নিবো। সেটা হচ্ছে দেখো আলোকবর্ষ, এই আলোকবর্ষের যে মানটা দেখতে পাচ্ছ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা মান। ঠিক আছে, তো এই জন্য এক আলোকবর্ষ এটা সমান সমান আসলে কি, এই মানটা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা, এইটার ব্যাপারে আমি একটু জাস্ট বলে দিচ্ছি, এই বক্সের ব্যাপারে। আমরা তো জানি যে ভিগেভিয়র বা বেনিয়া সহ কলা, এটা আমরা সবাই জানি, তাই না? এটার মানটা মনে রাখার একটা টেকনিক আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা ভিগিভিয়র মানে বেনিয়া সহ কলা। তাহলে পরীক্ষায় যেটা কোশ্চেন আসে সবচাইতে, যদি বলা হয় যে আহ, বেশি যদি বলা হয় যে তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি তো সবচাইতে কম, তাই না? এটা তো আমরা জানি যে এখানে মূলত 7টা বর্ণ থাকে, তাই না?
এবং এর মধ্যে উপরে আছে কোনটা, বেগুনি, আর আছে কোনটা, নীল। তাহলে যদি বলা হয় বেশি আলো তরঙ্গ দৈর্ঘ্য কোনটা, তাহলে কি বলবা বলো তো? বেশি আলো তরঙ্গ দৈর্ঘ্য কোনটা? বেশি আলো লাল। দেখি তো কেউ পারো কিনা। বেশি আলো লাল। আর কম লাল। লাল। আর কম আলো তরঙ্গ দৈর্ঘ্য কোনটা? বেগুনি। বেগুনি। কম আলো তরঙ্গ দৈর্ঘ্য, এই তো, গুড। তাহলে এখানে এটা আছে না, তোমরা এখন এটার মানটা, যে আমরা একটা গান শুনতাম না আগে, 1139, তাই না? তোমরা এখান থেকে এই মানটাকে এভাবে মনে রাখতে পারো, 344। দেখো 3445556, 3445556, ঠিক আছে? প্রত্যেকটা 10⁻⁷, এটা ঠিক আছে। তোমরা খালি এই মানটা মনে রাখো, 3445556, ঠিক আছে? বাকি মানগুলো মনে রাখা যায়, বাট আমি এগুলো বলতেছি না। এটা মনে রাখা যায় যে 80, 25, 45, 75, এটা কিন্তু মোটামুটি একটা রেশিও তোমরা মনে রাখতে চাইলে মনে রাখতে পারো। বাট এই জিনিসগুলোর ক্ষেত্রে আমি যেটা বলি যে এগুলো আসলে তোমার ইসে থেকে পড়াই বেটার, কেমিস্ট্রি থেকে পড়াই বেটার, কারণ এই মানগুলো আসলে কেমিস্ট্রিতে বেশি ভালো মতো দেওয়া থাকে, ঠিক আছে? তো তোমরা মনে রাখো 3, তারপর 2টা 4, 3টা 5, 1টা 6, তাই না? গেল। আচ্ছা, তো এখান থেকে স্পেকট্রাম, আমাদের এখন যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে এই জিনিসটা। এটার ছবি আমি তোমাকে স্লাইডে দেখাবো, তার আগে জাস্ট এই জিনিসটা একটু দেখো ছবিটা। এই ছবিটার মধ্যে আমাদের একটা জিনিস একটু ক্লিয়ার মনে রাখতে হবে, যে এইখানে এই যে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে দৃশ্যমান আলো। আমরা এটাই চোখে দেখতে পাই, এই জায়গাটুকু চোখে দেখতে পাই, এর বাইরে এটাও দেখতে পাই না, এর যে এই বাইরে এটাও আমরা চোখে দেখতে পাই না। তার মানে আমরা মূলত দেখি হচ্ছে এই মাঝখানে যতটুকু অংশ আছে এতটুকু, ঠিক আছে? এটাও দেখতে পাই না, এর এই অংশটাও আমরা দেখতে পাই না। এবার ওকে, সারিয়াটাই আছে তাহলে আসো আমরা তাহলে এবার আমাদের স্লাইডে চলে আসি। 2 মিনিট। আচ্ছা, তাহলে আসো আমরা আমাদের স্লাইডে চলে আসি। দেখো, তাহলে দেখো আমরা আমাদের এখানে করে ফেলছিলাম, তাই না? হ্যাঁ, স্লাইড দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না ভাই স্লাইড? না ভাইয়া, ক্রপ করা ওই পাওয়ার পয়েন্টের বা মাইক্রোসফটের ওয়ার্ডের উপরে ক্রপ করা একটা ইমেজ আসছে। ওকে, তাহলে আসো আমরা এখান থেকে তাহলে এই বৈশিষ্ট্যগুলো অলরেডি দেখে ফেলছি, তাই না? আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, দেখি তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা করতে পারো কিনা। আমি জাস্ট পুরো কোশ্চেনটা দিয়ে দিচ্ছি, দেখো তোমরা এটার অ্যান্সার করতে পারো কিনা। ওকে, দেখো তো এটার অ্যান্সার করতে পারো কিনা। আলোক সমাবর্তনের ব্যাখ্যা দিতে পারে যে তত্ত্ব, আলোক সমাবর্তনের ব্যাখ্যা দিতে পারে যে তত্ত্ব, দেখি তোমরা এটা পারো কিনা। আচ্ছা, ম্যাক্সিমাম তোমার সঠিক উত্তর দিছো, আমি পোলটাকে ইন করে দিচ্ছি। ভেরি গুড, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, তাই না? তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, এটা আমরা জানি। ওকে, তাহলে এবার আসো আমাদের যে স্লাইডটা আমাদের দেখার কথা ছিল সেটা আমরা দেখি, আসো। সেটা হচ্ছে এটা, তাই না? এখন এই ছবিটার মধ্যে আমরা আসলে কি দেখতে পাচ্ছি, আসো দেখো। এখানে আমাদের একটা তড়িৎ চুম্বকীয় বর্ণালী দেওয়া আছে, তাই না? তড়িৎ চুম্বকীয় বর্ণালী আমাদের এখানে দেওয়া আছে। এখন এই তড়িৎ চুম্বকীয় বর্ণালীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এই যে 4টা জিনিস ছিল, এই 4টা জিনিস একরকম, আর এই 4টা জিনিস একরকম, ঠিক আছে? তো এখান থেকে আমি যেটা বলি সেটা হচ্ছে, তোমরা এটাকে এভাবে মনে রাখতে পারো যে অবন্তির তারবিহীন মাইক্রোওয়েভ, অবন্তির অবন্তির তারবিহীন তারবিহীন মাইক্রোওয়েভ, এটা মনে রাখবা। কেন এটা মনে রাখবা? অবন্তি তারবিহীন মাইক্রোওয়েভ, এখান থেকে মনে রাখবো এই 3টা, যেমন এখান থেকে হচ্ছে IR, অবন্তি থেকে হচ্ছে IR, তারবিহীন মানে হচ্ছে বেতার, ওকে, আর মাইক্রোওয়েভ মানে হচ্ছে MW মাইক্রোওয়েভ, ঠিক আছে? তাহলে এই যে 3টা জিনিস দেখতে পাচ্ছ, এই 3টা হচ্ছে আমাদের বডির জন্য ক্ষতিকর, মানে আমাদের বডির জন্য ভালো, ঠিক আছে? সো বেতার তরঙ্গ বলো, এটা আমাদের বডির জন্য ভালো, তোমার হচ্ছে মাইক্রোওয়েভ বলো, এটাও ভালো, তারপর হচ্ছে অবলোহিত বা IR বলো, এটাও ভালো, মাইক্রো তরঙ্গ তো ভালোই। তাহলে এইগুলো উপরের দিকে যা দেখতে পাচ্ছ এগুলো আমাদের বডির জন্য হচ্ছে ভালো, ঠিক আছে? দৃশ্যমান আলো তো আমরা দেখতেই পাই, ঠিক আছে? দৃশ্যমান আলো আমরা দেখতেই পাই। বাদ বাকি যে 3টা আছে, অতিবেগুনি বিকিরণ, এক্স রে এবং হচ্ছে গামা রশ্মি,
এগুলো আমরা মেডিকেল অনেক জায়গায় ব্যবহার করি, তাই না? কিন্তু এটা আমাদের বডির জন্য কিন্তু খারাপ। ঠিক আছে? এটা আমাদের বডির জন্য খারাপ। এগুলো আমাদের বডিতে যদি আসে তাহলে আমাদের বডির জন্য কিন্তু এই জিনিসগুলো খুব খারাপ হয়ে যায়। ঠিক আছে? সো এদিক থেকে নিচ থেকে যদি উপরের দিকে যাও তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? বৃদ্ধি পাবে। আর উপর থেকে নিচে যদি আসো তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আস্তে আস্তে কি হবে বলতো? তরঙ্গ দৈর্ঘ্য আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে? আর মাঝখানে যে ভিকি পিরিয়ড ছিল এটাই হচ্ছে আমাদের দৃশ্যমান আলো। মাঝখানে যে ভিকি পিরিয়ড ছিল সেটাই আমাদের কি আলো? দৃশ্যমান আলো। তাহলে আমাদের এখান থেকে এই জিনিসগুলা মনে রাখতে হবে। ওকে? আসো। আচ্ছা, এখন এই জায়গা থেকে আমার আবার একটু বইয়ে যাইতে হবে, কারণ বইয়ের মধ্যে এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া আছে, তাই না? আমরা এখন সেই পয়েন্ট গুলো সম্পর্কে একটু জানবো। আসো আমরা আমাদের বইয়ে আসি। ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে ওকে, আমরা আমাদের বইয়ের থেকে আসো আরো কিছু জিনিস একটু দেখে নিই। বক্স আছে। এখন তোমাকে যেটা পরীক্ষায় দেয় সেটা হচ্ছে এই বক্স থেকে কোশ্চেন দেয় বিভিন্ন রকম। তোমার এই বক্স থেকে বিভিন্ন রকম পয়েন্ট আকারে কোশ্চেন দিবে। তা আমাকে আসলে এই জিনিসগুলাই জানতে হবে যে আসলে এখান থেকে কি কি কোশ্চেন দিতে পারে। ঠিক আছে? তো আমরা এই কোশ্চেন গুলা মনে রাখবো। যেমন দেখো, পরীক্ষায় যদি আসে কোশ্চেন বেতার তরঙ্গ, প্রথমে বেতার তরঙ্গ। বেতার তরঙ্গ থেকে মনে রাখবো, যেটা বেতার তরঙ্গ তোমাদের আসলে এই মানগুলা মনে রাখতে পারলে ভালো। এই মানগুলো অনেক সময় পরীক্ষায় আসে, দেখো আসছে কিন্তু। তো এই জন্য আমরা এই মানগুলো একটু মনে রাখবো, বেশি কম দিয়ে এই মানগুলো একটু ট্রাই করবো মনে রাখার। কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এরকম কোশ্চেন গুলো আসে যে বেতার তরঙ্গ আসলে কোথায় কোথায় ব্যবহৃত হয়। ঠিক আছে? দেখো, বেতার তরঙ্গ, যেহেতু বেতার তরঙ্গ আমরা বুঝতে পারতেছি এটা আসলে আমাদের যে একটা জিনিস ছবি পাঠাতে গেলে, মানে আমাদের বেতার মানে কি, টিভি বলো বা রেডিও বলো, এগুলা পাঠানোর জন্য আমরা যেই আহ, তরঙ্গটা ইউজ করি সেটা হচ্ছে বেতার তরঙ্গ। এটা খুবই কমন, এটা মনে রাখা যায়। বেতার তরঙ্গ আসলে কি এটা মনে রাখা খুব একটা কষ্টকর কিছু না। কিন্তু এরপরে যে জিনিসটা আসে এটা খুব ইম্পর্টেন্ট, দেখো সেটা হচ্ছে মাইক্রোওয়েভ তরঙ্গ। ঠিক আছে? মাইক্রোওয়েভ তরঙ্গটা কি? দেখো, মাইক্রোওয়েভ তরঙ্গের মধ্যে আমাদের কোথায় কোথায় মাইক্রোওয়েভ তরঙ্গটা ব্যবহার করি। ঠিক আছে? তাহলে দেখো, মাইক্রোওয়েভ তরঙ্গটা ব্যবহার করতেছি আমরা অনেক জায়গায়, তাই না? তো এখানে মনে রাখবা রাডার, নৌকা, তারপর হচ্ছে তোমার বিমান চালনায়, এসব তো খুব কমন জিনিস। মাইক্রোওয়েভ আমরা এসব ব্যবহার করতেছি। মাইক্রোওয়েভ মানে তোমরা বলতে পারো অনেকে যে মাইক্রো ওভেন আছে, ওভেনটাই। আসলে ওভেনটা বললে আসলে ভুল হবে। ঠিক আছে? হ্যাঁ, ওভেনটা বললে মানে ওভেনও দেওয়া যায়, কিন্তু ওভেন ছাড়াও কি আছে দেখো তো, রাডার, নৌকা, বিমান, এসব চালনায় কিন্তু আমরা মাইক্রোওয়েভ ব্যবহার করি। কিন্তু মজার ব্যাপার, পরীক্ষায় কোশ্চেন যেটা আসবে রেডিও যোগাযোগ। এখন তোরা বলতে পারবে রেডিও যোগাযোগ তো বেতারের অংশ হওয়ার কথা, কিন্তু কেন এটা মাইক্রোওয়েভ? এটা মনে রাখবা, পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে ছবি পাঠানোর ক্ষেত্রে স্পন্দিত ছবি প্রেরণের জন্য কোনটা? বেতার তরঙ্গ। ঠিক আছে? কিন্তু যদি বলা হয় রেডিও যোগাযোগ ব্যবস্থায় কোনটা ব্যবহার করা হয়, তখন বলতে হবে মাইক্রোওয়েভ তরঙ্গ। এটা কি মনে থাকবে তোমাদের? কারণ রেডিও যোগাযোগ কিন্তু মাইক্রোওয়েভে দেওয়া, এটার জন্য মাইক্রোওয়েভ তরঙ্গটা ব্যবহার করি। ঠিক আছে? কিন্তু ছবি পাঠানোর জন্য কোনটা? বেতার তরঙ্গ। ওকে? এছাড়া শিল্প কারখানায় আছে, রান্নার কাজে ব্যবহার করা হয়, এগুলা তো তোমরা জানোই। কিন্তু আলাদাভাবে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যেটা আমি বলে দিলাম। ঠিক আছে? যে এইগুলার ক্ষেত্রে তো রেডিওটা তোমরা ভালো মতো মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। ঠিক আছে? রেডিওর ক্ষেত্রে। আচ্ছা, গেল। এবার আসো আমরা আরেকটা জিনিস একটু দেখি, সেটা হচ্ছে অবলোহিত রশ্মি। তাহলে অবলোহিত রশ্মি, এটা আমরা মনে রাখতে পারি একটা টেকনিক দিয়ে। সেটা হচ্ছে, টেকনিকটা পারো তোমরা লিখে রাখতে পারো। সেটা হচ্ছে ব্যথার চিকিৎসায় অন্ধ জ্যোতিষী। ব্যথার চিকিৎসায় অন্ধ জ্যোতিষী। অন্ধ জ্যোতিষী, এটা মনে রাখবো আমরা। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বললাম? ব্যথার চিকিৎসায় অন্ধ জ্যোতিষী। আমরা এখান থেকে এটা মনে রাখতে পারি। তাহলে এটা দিয়ে আমরা চাইলে মনে রাখতে পারি। দেখো, ব্যথার চিকিৎসা অন্ধ জ্যোতিষী কেন? দেখো, এক হচ্ছে জ্যোতিষী, জ্যোতিষী তো আছেই, তাই না? আচ্ছা, তারপর দেখো মাংসপেশি বা ব্যথার টান, এই ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করছি, তাহলে ব্যথাটা পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে এগুলো চিকিৎসায় আমরা ব্যবহার করতে পারি, বিভিন্ন রকম চিকিৎসায়। ঠিক আছে? অন্ধ মানে কি? অন্ধ মানে মনে রাখবো নাইট গগলস। গগলস আমরা কি চোখে পড়ি না? ঠিক আছে? সো এই যে গগলস, নাইট গগলস, এটা অনেক সময় দেখা যায় বলিউড টলিউডে দেখা যায় এরা এটা পরে থাকে। ঠিক আছে? তো চিকিৎসায় এটা ব্যবহার করা হয়। আর জ্যোতিষী, সিএসসি থেকে মনে রাখবা শিল্প কারখানায়। ঠিক আছে? তাহলে চারটা জিনিস মূলত মনে রাখবা। একটা হচ্ছে ব্যথার ট্রিটমেন্টে ব্যবহার করি আমরা, নাইট গগলস বা অন্ধ যাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ব্যবহার করি, তারপর হচ্ছে শিল্প কারখানায় ব্যবহার করি এবং জ্যোতিষবিদ্যায় ব্যবহার করি।
ঠিক আছে, তাহলে ব্যথার চিকিৎসায় অন্ধ জ্যোতিষী, এটা দিয়ে কিন্তু আমরা চাইলেই মনে রাখতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে যে 4টা পয়েন্ট বললাম, এই 4টা পয়েন্ট মনে রাখবা। দৃশ্যমান আলো, তো দৃশ্যমান আলো যেটা আমরা দেখতে সাহায্য করে সেটা আমরা জানি যে দৃশ্যমান আলো। এইবার আসি হচ্ছে অতি বেগুনি রশ্মি। অতি বেগুনি রশ্মির জন্য কতগুলো পয়েন্ট আমরা মনে রাখতে পারি এইভাবে, যে অণুর রঙিন ফটো প্রতিদিন আয়নায় ভাসে। অণুর রঙিন ফটো প্রতিদিন আয়নায় ভাসে, তাই না? কত কষ্টের একটা ব্যাপার। তো দেখো, তো এখানে আয়না থেকে আমরা পাচ্ছি অ্যানায়ন ঘটানোর কাজে, তাই না? অ্যানায়ন ঘটানোর কাজে হচ্ছে আমরা কি ব্যবহার করি, তোমার হচ্ছে অতি বেগুনি রশ্মি ব্যবহার করি। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটানোর কাজে, ঠিক আছে, আমরা ব্যবহার করি ফটো ইলেকট্রিক। ফটো মানে কি, রঙিন। তো এখান থেকে মনে রাখবো যে ফটো ইলেকট্রিক ক্রিয়ায় কিন্তু আমরা এটা ব্যবহার করি, বা ফটোগ্রাফি মানে রঙিন কোনো কিছু করতে গেলে আমরা এটা ব্যবহার করতেছি। অণু মানে হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণ ক্ষমতায় ব্যবহার করি আমরা এটা। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস যেটা মনে রাখবো, শরীরে ভিটামিন ডি তৈরির কাজে আমরা কিন্তু এটা ব্যবহার করব। ঠিক আছে, ভিটামিন ডি, ঠিক আছে, ভাসে মানে ভি ফর ভিটামিন ডি। তাহলে মনে রাখবা, একটা হচ্ছে অ্যানায়ন ঘটানোর কাজে, বাকি সব হচ্ছে আলো বা ফটো দিয়ে মনে রাখতে পারি। ফটো মানে ফটো ইলেকট্রিক ক্রিয়া, ফটোগ্রাফিক ফিল্ম। ঠিক আছে, ওকে। আয়না মানে হচ্ছে আণুবীক্ষণিক যন্ত্র, এটা দিয়ে মনে রাখতে পারো। আর সাথে হচ্ছে কি আছে, ভিটামিন ডি, মানে ভাসে মানে ভিটামিন ডি। তো দেখো আমি একটু আগে বললাম ভাইয়া, আসলে তো অতিবেগুনি রশ্মি এগুলো খারাপ, খারাপ, কিন্তু ভিটামিন ডি তৈরি করতে কিন্তু হেল্প করে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। যাদের হচ্ছে বুড়া মানুষ, যাদের, ঠিক আছে, বুড়া মানুষদের কিন্তু ভিটামিন ডি এর অভাব থাকে, অস্টিওপোরোসিস হয়, তাই না? হ্যাঁ, তো এই জন্য মনে রাখতে হবে যে এটা কিন্তু ভিটামিন ডি দিতে সাহায্য করে। তো আমাদের এখান থেকে জাস্ট পয়েন্ট গুলো যেগুলো বললাম, এই পয়েন্ট গুলো একটু আলাদা করে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে গেল। এরপরে যে এক্স রে আছে বা গামা রে আছে, এগুলার ক্ষেত্রে যে পয়েন্ট গুলা, এগুলা তোমাদেরকে আলাদা করে একটু মনে রাখতে হবে। মনে রাখতে পারো, জাস্ট আমি গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো একটু বলতেছি। দেখো, এক্স রে তো আমরা চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করি, রোগ নির্ণয় বিজ্ঞানাগারে ব্যবহৃত হয়, এগুলো আমরা জানি। খালি একটা পয়েন্ট, এই পয়েন্টটা একটু ভালো মতো মনে রাখবা, যে গামা রশ্মি ক্যান্সার সেল একে ধ্বংস করতে সাহায্য করে, ঠিক আছে, বা ব্যবহৃত হয়। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে ক্যান্সার সেল, ঠিক আছে। তাহলে ক্যান্সারের জন্য কোনটা, গামা রশ্মি, এটা খালি মনে রাখবা, ক্যান্সারের জন্য হচ্ছে গামা রশ্মি। বাদ বাকি যা আছে মনে থাকুক আর না থাকুক, খালি মনে রাখবা ক্যান্সারের জন্য কোনটা, সেটা হচ্ছে গামা রশ্মি। ওকে। আর এক্স রে ক্ষেত্রে কি মনে রাখবা, এক্স রে ক্ষেত্রে তোমার যা আছে চিকিৎসা ক্ষেত্রে তো ব্যবহার করাই হয়, শিল্প কারখানা বা নিরাপত্তা, এটা আসলে ওরকমই না, অত গুরুত্বপূর্ণ নাও। ঠিক আছে, আমরা জানি যে এক্স রে আমরা ব্যবহার করি নর্মালি, যে তোমরা যখন মার্কেটে ঢুকতে চাও বা কোনো জায়গায় ঢুকতে চাও, তখন যে চেকিং হয়, চেকিং করার জন্য কিন্তু এক্স রে ব্যবহার করা হয়। তো নিরাপত্তার কাজে এটা ব্যবহৃত হয়। তো এখান থেকে এই জিনিসগুলো যা যা বললাম সেটা মনে রাখলে চলবে। ঠিক আছে, এবং শোনো, তোমার এখানে আমরা মোটামুটি যে কয়টা পড়ছি তার বাহিরে একটা যদি বলা হয় সবচাইতে কম তরঙ্গ দৈর্ঘ্য কোনটা হয়, ঠিক আছে, নর্মালি গামা রশ্মি আমরা জানি, কিন্তু মনে রাখবা তোমাদের নতুন বইয়ের মধ্যে এখানে কিন্তু একটা ইনফরমেশন দেওয়া আছে, মহাজাগতিক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এটা সবচাইতে কম। ঠিক আছে, তো এই জিনিসটা আলাদা করে মনে রাখবা, যে মহাজাগতিক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এটা কিন্তু সবচাইতে কম হবে। ওকে, তাহলে এটা সবচাইতে কম, এটা আমরা আলাদা করে মনে রাখবো। ঠিক আছে, তাহলে আমাদের বইয়ের অংশ থেকে এটুকু মোটামুটি মনে রাখবো। আসো আমাদের স্লাইডে আমরা চলে আসি। দেখো, তাহলে আমরা আমাদের এই অংশগুলো আমরা জেনে ফেললাম, তাই না? আসো এবার আমরা তাহলে আমাদের পরের অংশগুলো আবার চলে যাই। আচ্ছা, তাহলে আমাদের এই জায়গার মধ্যে